নমস্কার। ভারতীয় মধ্যযুগের ইতিহাসে আজ আমরা দ্বিতীয় ক্লাস দাস বংশ নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তরের মাধ্যমে এই ক্লাসটাকে আমরা দেখব। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো বর্তমানে চলছে বা আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম বাছাই করা প্রশ্নোত্তর। তাই একটা প্রশ্নকেও মিস করবেন না, প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে দেখে যান, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে বলো? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক, এবং দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। যদি বলা হয় শুধু প্রতিষ্ঠাতা তাহলে কুতুবউদ্দিন আইবক, যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা সেক্ষেত্রে উত্তরটা হবে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, দাস বংশ ভারতে কত বছর রাজত্ব করেছিল? দাস বংশ ভারতে 1206 থেকে 1290, মোট 84 বছর রাজত্ব করেছিল। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি? গ, 84 বছর। কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস বা সেনাপতি ছিলেন? কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। তারপর মামলুক শব্দের অর্থ কী? তোমরা মনে রেখো, এই যে দাস বংশের অপর নাম হচ্ছে মামলুক বংশ। দাস বংশের অপর নাম হলো মামলুক বংশ। তো এই মামলুক শব্দের অর্থ হলো স্বাধীন পিতামাতার দাস সন্তান। স্বাধীন পিতামাতার দাস সন্তান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কোথায় তার রাজধানী স্থাপন করেছিলেন? কুতুবউদ্দিন আইবক লাহোরে তার রাজধানী স্থাপন করেছিলেন। দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কিছুক্ষণ আগেই বললাম, ইলতুৎমিশকে বলা হয় দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপর কোন সুলতান তার অসীম দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো? তো লাখ বক্স কাকে বলা হতো জানো? লাখ বক্স বলা হতো কুতুবউদ্দিন আইবককে, কারণ তিনি প্রচণ্ড দান করতেন মানুষদের। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, কিন্তু শেষ কে করেছিলেন? শেষ করেছিলেন ইলতুৎমিশ। তো সেটা আমরা পরে দেখব। কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? মনে রেখো, সুফি সন্থ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই ব্যক্তিটার স্মৃতিতে বানানো হয়েছিল। কি বানানো হয়েছিল? কুতুব মিনার। এবং এই কুতুব মিনার নির্মাণ কাজ শেষ কে করেছিলেন? কুতুব মিনার নির্মাণ কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিল ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, আড়াই দিনকা ঝোপড়া নামক মসজিদটি কোথায় অবস্থিত? আড়াই দিনকা ঝোপড়া এই মসজিদটি আজমেরে অবস্থিত। এই যে আড়াই দিনকা ঝোপড়া, এটা কে করেছিল? এটা নির্মাণ করেছিল কুতুবউদ্দিন আইবক। দেখো, পরবর্তী প্রশ্ন সেটাই আছে, আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? তো আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, চৌগান বা পোলো খেলার সময় ঘোড়ার থেকে পড়ে কোন সুলতানের মৃত্যু হয়েছিল? তো চৌগান বা পোলো খেলার সময় ঘোড়ার থেকে পড়ে মৃত্যু হয়েছিল কুতুবউদ্দিন আইবকের। ওকে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? তো তারপর বসেছিলেন আরাম শাহ। ঠিক আছে। আরাম শাহ অতটা ইম্পর্ট্যান্ট রুলার ছিলেন না। আরাম শাহ কতদিন দিল্লির সিংহাসনে ছিলেন? তিনি মাত্র 8 মাস দিল্লির সিংহাসনে বসেছিলেন। তারপর ইলতুৎমিশ সিংহাসনে বসার আগে কোথাকার শাসনকর্তা ছিলেন? ইকতেদার ছিলেন। কোথাকার বলো? বাদায়নের। তো তিনি বাদায়নের ইকতেদার ছিলেন, পরে তিনি শাসনকর্তা হয়েছিল, দিল্লির শাসনকর্তা হয়েছিল। তো কে রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? কে রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল? তো মনে রেখো, ইলতুৎমিশ।
আমরা জানি যে লাহোরের রাজধানী কে করেছিল? কুতুবউদ্দিন আইবক, সেটা আমরা আগেই দেখেছি। পরবর্তী প্রশ্ন, যে কে রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেন? তাহলে ভালো করে মনে রেখো, রৌপ্য মুদ্রা বা রূপোর মুদ্রাটাকে টঙ্কা বলতো এবং তামার মুদ্রাটাকে জিতল বলতো। ঠিক আছে, তো কে, কোন রুলার এই রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেছিল? তো ইলতুৎমিশ এটা করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইক্তা প্রথা কে ভারতে প্রবর্তন করেন? ইক্তা প্রথা ভারতে কে প্রবর্তন করেন? তো এটা প্রবর্তন করেছিল ইক্তা প্রথা ইলতুৎমিশ। ইক্তা প্রথা ইলতুৎমিশ। 40 জন তুর্কি সর্দারের দল তুর্কান-ই চেহেলগানি, হ্যাঁ, তুর্কান-ই চেহেলগানি বা চালিসা, এটা কে গঠন করেছিল? এটা গঠন করেছিল ইলতুৎমিশ। চেঙ্গিজ খাঁ এর ভারত আক্রমণের সম্ভাবনা কোন সুলতানের রাজত্বকালে তৈরি হয়েছিল? মানে কোন সুলতান থাকাকালীন ভারতে চেঙ্গিজ খাঁ আসবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল? আসেনি, আক্রমণ হয়নি, কিন্তু আসতে পারতো। তো কার আমলে এটা হয়েছিল? ইলতুৎমিশের সময়কালে। ইলতুৎমিশ কাকে আশ্রয় না দিয়ে ভারতকে চেঙ্গিজ খাঁর আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল? তো ইলতুৎমিশ জালালউদ্দিন মঙ্গবরণীকে আশ্রয় না দিয়ে ভারতকে চেঙ্গিজ খাঁর আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল। পরবর্তী প্রশ্ন, তরাইনের তৃতীয় যুদ্ধ 1215 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? দেখো, এটা 1216 খ্রিস্টাব্দ অনেক জায়গায় থাকে, হ্যাঁ, তো এটা কনফিউজ হয়েও না যদি কোথাও 16 দেখতে পাও, 16 বা 17। ঠিক আছে, তো কাদের মধ্যে হয়েছিল এটা? তো মনে রেখো, ইলতুৎমিশের সাথে তাজউদ্দিন ইলদিজ এদের দুজনের মধ্যে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের কথা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে আরব এবং তুর্কিদের আক্রমণের কথা ভারতবর্ষে নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ কোন তুর্কি উপজাতির মানুষ ছিলেন? তিনি ইলবারি জাতির একজন ব্যক্তি ছিলেন। তারপর, দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা মুসলিম শাসক কে ছিলেন? প্রথম এবং একমাত্র মহিলা মুসলিম শাসক ছিলেন রাজিয়া সুলতানা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন? রাজিয়া সুলতানা ইলতুৎমিশের কন্যা ছিলেন। ইলতুৎমিশের মৃত্যুর পর আমির ওমরাওরা কাকে প্রথম সিংহাসনে বসান? তো রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়েছিলেন। দেখো, ইলতুৎমিশ বলে গিয়েছিল যে আমার মেয়েকে বসিও, কিন্তু যতই হোক মেয়ে বলে কথা, তো সেই কারণে মহিলাকে না বসিয়ে প্রথমে তারা বসিয়েছিল, আমির ওমররা বসিয়েছিল কাকে? রুকনুদ্দিন ফিরোজ শাহকে বসিয়েছিল। রুকনুদ্দিন ফিরোজ শাহের শাসনকালে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? তো তিনি ছিলেন খুবই অপ্রভাবী একটা রাজা, সেই কারণে তার মা শাহ তুর্কান তার হয়ে রাজত্ব করতেন, বা মেন যে রুলার ছিল, প্রকৃত রুলার সেটা হলো তার মা। মানে রুকনুদ্দিন সেরকমভাবে অতটা প্রভাবশালী ছিলেন না। পরবর্তী প্রশ্ন, রাজিয়া সুলতানা সিংহাসনে বসার পর কাকে আমির ই আখুর বা অশ্বশালার প্রধান পদে নিযুক্ত করেন? তো মনে রেখো, জালালউদ্দিন ইয়াকুতকে তিনি অশ্বশালার প্রধান করেছিলেন। অশ্ব বলতে ঘোড়া যেখানে থাকতো সেই আস্তাবলের প্রধান বা ঘোড়ার সমস্ত দেখাশোনার যিনি হেড ছিলেন তাকে বলা হতো অশ্বশালার প্রধান। তো এটাকে তুর্কি ভাষায় বলতো আমির ই আখুর। তো এই পদে নিযুক্ত করেছিল কাকে? জালালউদ্দিন ইয়াকুতকে। ঠিক আছে, তো কে করেছিলেন এটা? রাজিয়া সুলতানা করেছিলেন। বেশ, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে জালালউদ্দিন ইয়াকুত কোন দেশের অধিবাসী ছিলেন? তো তিনি ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, অর্থাৎ ইথিওপিয়ার একটি জায়গার নাম হচ্ছে আবিসিনিয়া, সেখানকার ব্যক্তি ছিলেন তিনি। ভাতিন্ডার কোন শাসনকর্তা
রাজিয়ার বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন? ভাতিন্ডার কোন শাসনকর্তা রাজিয়ার বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন? তো তাজউদ্দিন এই আলতুনিয়া, ঠিক আছে, আলতুনিয়া তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রাজিয়া সুলতানা কাকে বিবাহ করতে বাধ্য হন? আলাতুনিয়াকে বিবাহ করতে বাধ্য হন, ঠিক আছে। যে আলাতুনিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল একসময়, সেই আলাতুনিয়াকেই তিনি পরবর্তীকালে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে করে তাকেই বিয়ে করতে তিনি বাধ্য হন। পরবর্তী প্রশ্ন, রাজিয়া এবং আলাতুনিয়াকে কোথায় হত্যা করা হয়েছিল? তো মনে রেখো, কাইথাল নামক একটি হরিয়ানার কাছে জায়গা, সেখানে কাইথালে তাদেরকে হত্যা করা হয়েছিল। রাজিয়া সুলতানার রাজত্বকাল কত বছরের ছিল? রাজিয়া সুলতানার রাজত্বকাল 3.5 বছরের ছিল। রাজিয়ার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসলো? মোহাম্মদ বহরম শাহ, ঠিক আছে, মইজুদ্দিন বহরম শাহ। পরবর্তী প্রশ্ন, নায়েব ই মুমালিকাত পদটি কার রাজত্বকালে সৃষ্টি হয়? তো বহরম শাহর আমলেই এটা তৈরি হয়েছিল, নায়েব ই মুমালিকাত। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রথম নায়েব ই মুমালিকাত কে ছিলেন? তো মালিক ইখতিয়ার উদ্দিন আইতিগিন, ঠিক আছে, মালিক ইখতিয়ার উদ্দিন আইতিগিন। কোন সুলতানের রাজত্বকালে মঙ্গলেরা প্রথমবার ভারতে প্রবেশ করে লাহোর লুণ্ঠন করে? কত সালে? 1241 সালে, ঠিক আছে। কার রাজত্বকালে মঙ্গলেরা প্রথমবার ভারতে প্রবেশ করে লাহোর লুণ্ঠন করেছিল? তো বহরম শাহর আমলে। বহরম শাহের পর দিল্লির সিংহাসনে কে বসেন? বহরম শাহের পর দিল্লির সিংহাসনে বসেছিলেন আলাউদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন মাহমুদ শাহ দিল্লির সিংহাসনে বসেছিলেন। আলাউদ্দিন মাহমুদ শাহকে ষড়যন্ত্র করে সিংহাসনচ্যুত করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। খুব ইম্পর্ট্যান্ট একজন রুলার, এর ব্যাপারে অনেক কিছু জানার বা পড়ার আছে, ভালো করে দেখো। বলেছে যে কোন সুলতান নিজের জীবনযাপন করতেন টুপি সেলাই এবং কোরআন নকল করে? তো লোকটা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। তারপর এই নাসিরউদ্দিন মাহমুদ কাকে উলুগ খাঁ উপাধি দিয়েছিলেন? তো উলুগ খাঁ উপাধি দিয়েছিলেন, মনে রেখো, গিয়াসউদ্দিন বলবনকে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম বা উপাধি কী ছিল? উলুগ খাঁ, ঠিক আছে, বা উলুগ খাঁ বলতে আমরা কাকে বুঝি? গিয়াসউদ্দিন বলবনকে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর এবং প্রধানমন্ত্রী যাকে বলা হয়, কে ছিলেন? মানে নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর বা প্রধান উজির কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন ছিলেন। গিয়াসউদ্দিন বলবন ছিলেন। এবার বলি স্টোরিটা একটু। আসলে এই নাসিরউদ্দিন মাহমুদ যখন শাসন ভারে ছিলেন, সেই সময় তার যে শ্বশুর, মানে গিয়াসউদ্দিন বলবনের কথা বলছি, সেই গিয়াসউদ্দিন বলবনকে তিনি এই উপাধিটি দিয়েছিলেন উলুগ খাঁ, এবং সেই গিয়াসউদ্দিন বলবনই ছিল তার প্রধানমন্ত্রী, ঠিক আছে। পরবর্তীকালে এই গিয়াসউদ্দিন বলবন তার মানে শ্বশুরের কথা বলছি, গিয়াসউদ্দিন বলবন তার নিজের জামাইকে হত্যা করে শাসনভার নিজের দখলে করেছিলেন, ঠিক আছে, সেটাও আমরা পড়ব। দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কাকে বিবেচনা করা হয়? গিয়াসউদ্দিন বলবনকে সর্বশ্রেষ্ঠ সুলতান বলে বিবেচনা করা হয়, কারণ তার আমলে অনেক বিশিষ্ট ঘটনা ঘটেছিল, ঠিক আছে। দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। রক্তলৌহ নীতি, ব্লাড আয়রন পলিসি কে প্রবর্তন করেন? তো করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। তো আয়রন অ্যান্ড ব্লাড পলিসি বা রক্তলৌহ নীতি কার? গিয়াসউদ্দিন বলবনের। দেখো, 40 চক্র
বা এখানে তুকান লেখা রয়েছে, তো তুকান না করে বান্দগান ই চেহেলগান এটাকে বলা হয়, ঠিক আছে। বান্দগান ই চেহেলগান বা চেহেলগানি কে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, কে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই গিয়াসুদ্দিন বলবন। মনে রেখো, এই ইলতুৎমিশ এই বান্দগান ই চেহেলগান বা 40 চক্র তৈরি করেছিল, আর এটাকে ধ্বংস করলো কে? বলবন ধ্বংস করলো। কেন ধ্বংস করলো? কারণ বলবন জানতো, কারণ এই বলবন না এই 40 চক্রেরই একজন ছিলেন, এই 40 জনের মধ্যেই একজন ছিলেন এই বলবন। তো ও জানতো যে আমি যদি ওখান থেকে একজন রাজা হতে পারি, আজকে আজকে যারা ওই 40 জনের মধ্যে কেউ একজন হয়তো আমাকে খুন করে আমার জায়গা নিয়ে নিতে পারে। তো সেই কারণেই সে ওই 40 চক্রকে রোধ করে দিয়েছিলেন, যাতে করে ওই অত শক্তিশালী যে 40 জনের কথা আমরা আগে পড়েছিলাম, যে 40 চক্রের কথা, সেটাকে তিনি একদম পুরোপুরি রোধ করে দিয়েছিলেন। তো যদি এটা প্রশ্ন আসে যে বান্দেগানি চেহেলগান বা 40 চক্র বা চেহেলগানি প্রথা কে বন্ধ করেছিল, তো বলবন বন্ধ করেছিল। পরবর্তী প্রশ্ন, রাজ দরবারের সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেছিলেন? তো সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন অবশ্যই বলবন, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রথা যেটা পরীক্ষায় খুব আসে। সিজদা বলতে কি বোঝানো হতো? সিজদা হলো মাথা নিচু করা বা সির ঝুঁকানা, হিন্দিতে যেরকম সিজদা মানে হচ্ছে সির ঝুঁকানা, ঠিক আছে, মানে মাথাটাকে একটু মানে যখনই রাজার সামনে যাবে তখনই তাকে মাথাটাকে নিচু করতে হবে, এই প্রথাটাকে বলা হয় সিজদা, ঠিক আছে। তো এটা হাঁটু গেড়ে মাথা নত করা, এই যে সুলতানের সামনে হাঁটু গেড়ে মাথা নত করা, এটাকে বলা হয় সিজদা। পাইবস কথার অর্থ কী জানো তো? পাইবস কথার অর্থ হচ্ছে পদচুম্বন করা, ঠিক আছে। পাইবস কথার অর্থ হচ্ছে পদচুম্বন করা। তারপর দেখো 49 নম্বর প্রশ্ন রয়েছে, বার্ষিক নববর্ষের উৎসব নাওরোজ কে ভারতে প্রথম চালু করেছিল? নাওরোজ উৎসব কে প্রথম ভারতে চালু করেছিল? তো নাওরোজ উৎসব চালু করেছিল গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে, গিয়াসুদ্দিন বলবন। কে নিজেকে জিল ই ইলাহি বা ঈশ্বরের ছায়া বলে দাবি করতেন? কে নিজেকে জিল ই ইলাহি বা ঈশ্বরের ছায়া বলে দাবি করতেন? তো বলবন নিজেকে দাবি করত। তো বলবন থেকে আমরা অনেক প্রশ্ন দেখব, ঠিক আছে। নিয়াবত ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বা রাজতান্ত্রিক তত্ত্বটি কে প্রচার করেছিলেন? বলি, এটা একটা নিজেকে সে কি মনে করতো? ঈশ্বরের প্রতিনিধি বলে, মানে জিল ইলাহি মানে ঈশ্বরের ছায়া, নিয়াবত ই খুদাই মানে ঈশ্বরের প্রতিনিধি, এইসব কথা নিজের সম্পর্কে কে বলতো? কে বলতো? গিয়াসুদ্দিন বলবন বলতো এই কথা, যে আমি হলাম ঈশ্বর, ঈশ্বর থেকে ঈশ্বর আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। সে নিজেকে প্রজাদের কাছে মহান করার জন্য এইরকম কথা সে বলতো। তারপর নতুন সামরিক বিভাগ দেওয়ান ই আর্জ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসুদ্দিন বলবন, ঠিক আছে। দেওয়ান ই আর্জ কে প্রতিষ্ঠা করেছিলেন? বলবন। পরবর্তী প্রশ্ন, দিল্লির উপকণ্ঠে মেওয়াটি দস্যুদের কঠোর হস্তে কে দমন করেছিলেন? তো দমন করেছিলেন বলবন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বলবনের শাসনকালে বাংলার কোন শাসনকর্তা নিজেকে স্বাধীন ঘোষণা করে বিদ্রোহ করেছিলেন? তুগরিল খাঁ, ঠিক আছে। বলবনের শাসনকালে বাংলার কোন শাসনকর্তা নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছিল এবং বিদ্রোহ করেছিল? কে? তুগরিল খাঁ। বলবনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? তো বলবনের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন কায়কোবাদ, ঠিক আছে, কায়কোবাদ। কায়কোবাদ কে ছিলেন? কায়কোবাদ ছিলেন বলবনের পৌত্র, ঠিক আছে। তারপর দাস বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন? তো দাস বংশের সর্বশেষ সুলতান ছিলেন কায়ুরমাস, শামসুদ্দিন কায়ুরমাস। পরবর্তী প্রশ্ন, কায়ুরমাসকে হত্যা করে কে খলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন? কায়ুরমাসকে হত্যা করে জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করলেন। দেখো, এতক্ষণ ধরে আমরা দাস বংশ সমস্ত রাজাদের সম্পর্কে জানলাম, পরপর কার পর কী এসেছে, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিন্তু এগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে এবং প্রথম রাজা যেরকম আমরা দেখেছিলাম
কুতুবুদ্দিন আইবককে, এবং শেষ রাজা দেখলাম কায়ুরমাস, শামসুদ্দিন কায়ুরমাস, এবং তাকে হত্যা করলো কে? জালালউদ্দিন খলজি। এবং এই জালালউদ্দিন খলজি কোন নতুন বংশের প্রতিষ্ঠা করলেন? খলজি বংশের প্রতিষ্ঠা করলেন। চলো আরও কিছু প্রশ্ন আমরা দেখে নিই। খলজি বিপ্লব কত সালে হয়েছিল? খলজি বিপ্লব কত সালে হয়? খলজি বিপ্লব হয় 1290 খ্রিস্টাব্দে। ঠিক আছে। কোন সুলতান কুতুবি, কোন দিল্লির কোন সুলতান কুতুবি রাজবংশের অন্তর্গত ছিলেন? কুতুবি রাজবংশের অন্তর্গত ছিল কে? কুতুবুদ্দিন আইবক। তারপর ভারতের প্রথম ইসলামিক স্মৃতিস্তম্ভ বা প্রথম মসজিদ কোনটি? তো প্রথম মসজিদ হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ। কুয়াত উল ইসলাম মসজিদ হলো ভারতবর্ষের প্রথম ইসলাম মসজিদ। ঠিক আছে। কুয়াত উল ইসলাম মসজিদটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত দিল্লিতে। কুয়াত উল ইসলাম দিল্লিতে অবস্থিত। ইলতুৎমিশ কবে বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি বা মনসুর লাভ করেছিলেন? বাগদাদের খলিফার কাছ থেকে তিনি স্বীকৃতি পেয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রেখো কিন্তু, যে ইলতুৎমিশ কবে বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন। ঠিক আছে, তো 1229 খ্রিস্টাব্দে। বাগদাদের খলিফা ইলতুৎমিশকে কি উপাধি দিয়েছিলেন? সুলতান ই আজম এই উপাধিটি দিয়েছিলেন। সুলতান ই আজম উপাধি কে কাকে দিয়েছিল? বাগদাদের খলিফা ইলতুৎমিশকে এই উপাধিটি দিয়েছিল, সুলতান ই আজম। তারপর কে নিজেকে নাসির আমির উল মুমিনিন বিশ্বাসীদের সেনাপতি বলতেন? আরেকবার বলছি, কে নিজেকে নাসির আমির উল মুমিনিন বিশ্বাসীদের সেনাপতি বলতেন? ঠিক আছে, ইলতুৎমিশ। ইলতুৎমিশ নিজেকে নাসির আমির উল মুমিনিন বলতেন। তারপর কে কাকে কে তার মুদ্রায় নিজের নাম খলিফার প্রতিনিধি হিসাবে উৎকীর্ণ করেন? ইলতুৎমিশ নিজেকে খলিফার প্রতিনিধি হিসেবে মুদ্রাতে উৎকীর্ণ করেছিলেন। ঠিক আছে। তারপর তবাকাত ই নাসিরি, দেখো তবাকাত ই নাসিরি এটা একটা বইয়ের নাম। এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি হলো মিনহাজ উস সিরাজ। সিরাজ নামটা মনে রাখলেও চলবে। তো তবাকাত ই নাসিরি এই গ্রন্থটি লিখেছিলেন মিনহাজ উজ সিরাজ। তারপর মিনহাজ উজ সিরাজ কার রাজ দরবারের প্রধান ঐতিহাসিক ছিলেন? তো তিনি ছিলেন নাসিরুদ্দিন মাহমুদের ওই রাজ দরবারের একজন প্রধান ঐতিহাসিক, মিনহাজ উজ সিরাজ। তো তার লেখা বইয়ের নাম হলো কি? তার লেখা বইয়ের নাম হলো তবাকাত ই নাসিরি। ঠিক আছে। তারপর তাজ উল মাসির গ্রন্থটি কার লেখা? তাজ উল মাসির গ্রন্থটির নাম হলো নিজামির লেখা, হাসান নিজামির লেখা হলো তাজ উল মাসির। ঠিক আছে। তারপর হাসান নিজামি কার সমসাময়িক ছিলেন, মানে কার সময়কালে ছিলেন? তো কুতুবুদ্দিন আইবকের সময়কালে ছিলেন এই হাসান নিজামি। তারপর বিখ্যাত কবি আমির খসরু কার রাজ দরবারে প্রথম পরিচিতি লাভ করেন? তো আমির খসরু তিনি গিয়াসউদ্দিন বলবনের সময়কালে ছিলেন। তিনি আমির খসরু এসেছিলেন। আমির খসরুকে কি বলা হয় জানো? হিন্দুস্তানে তোতা পাখি। এই যে পরের কোশ্চেনটাতে। তারপর দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে, একটু সরিয়ে দিই এটাকে। তুতে ই হিন্দ বা ভারতের তোতা পাখি, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। ঠিক আছে। তারপর গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী ছিল? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। ঠিক আছে। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। আর একটা কী ছিল দেখেছিলাম, তার উপাধি ছিল উলুগ খাঁ। ঠিক আছে। তারপর দেখো দিল্লির কোন সুলতান তার দরবারে হাসি ঠাট্টা এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন? বলবনের দরবারে কোনো রকম কোনো হাসি ঠাট্টা মজা করা চলবে না, এবং মদ খাওয়া এসব নেশা ভান করা চলবে না। পরবর্তী প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের রাজত্বকালে কত বছর ছিল? কুতুবুদ্দিন আইবকের রাজত্বকালটা কত বছর ছিল? খুব অতটা ইম্পর্টেন্ট নেই, জাস্ট 4 বছর তিনি রাজত্ব করেছিলেন, 1206 থেকে 1210। তারপর ইলতুৎমিশ চলে এসেছিলেন।
ইলতুৎমিশের সময় টাইম পিরিয়ডটা মনে রেখো একটু। ইলতুৎমিশের রাজত্বকাল কত থেকে কত বছর ছিল? 1211 থেকে 1236। দেখো তোমরা বলবে যে 10-এ মারা গেল তো ওই যে আরাম সাইতে ছিল না মাঝে, কুতুবুদ্দিন আইবক এবং ইলতুৎমিশের মাঝে 1 বছর আরাম সাই ছিল। 1 বছর বলতে ওই 8 মাসের মতো, ঠিক আছে? তো বেশ, তারপর দেখো বলবনের রাজত্বকাল কোনটি? দেখো বলবনের রাজত্বকাল হলো, দেখো এখানে একটু বলে দিই, এখানে একটু বলে দিই ইলতুৎমিশ সম্পর্কে। ইলতুৎমিশের রাজত্বকাল, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রেখো, খুব ইম্পর্ট্যান্ট এটা। 1211 থেকে 1236, 1211 থেকে 1236। আর এটা মনে রেখো বলবনের রাজত্বকাল কোনটা? বলবনের রাজত্বকাল হলো 1266 থেকে 1287, 1266 থেকে 1287। তারপর দেখো দাস বংশের সুলতানরা মূলত কোন সম্প্রদায়ের ভক্তি ছিলেন, মানে কোন সম্প্রদায়ের লোক ছিলেন? তারা ছিলেন তুর্কি সম্প্রদায়ের লোক, ঠিক আছে? তারপর সেকেন্ড লাস্ট কোশ্চেন হলো আমাদের, মঙ্গল আক্রমণকারী চেঙ্গিস খাঁর প্রকৃত নাম কী ছিল? চেঙ্গিস খাঁর প্রকৃত নাম ছিল তেমুচিন। মঙ্গল আক্রমণকারী চেঙ্গিস খাঁর প্রকৃত নাম ছিল তেমুচিন। এবং শেষ প্রশ্ন আজকে, কোন সুলতান তার রাজত্বকালের শেষ দিকে তার পুত্রদের অযোগ্যতা দেখে কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন? তো ইলতুৎমিশকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তিনি দেখেছিলেন যে তার পুত্র সন্তানরা নিতান্তই অযোগ্য ছিল, কিন্তু তার যে কন্যার সন্তান রাজিয়া সুলতানা, তিনি ছিলেন যথেষ্ট যোগ্য রাজা হওয়ার জন্য। তাই তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে রাজিয়াকেই বসিও। কিন্তু আজকে আমরা দাস বংশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমরা এইভাবেই প্রত্যেকটা সুলতানি বংশের মানে বংশগুলোকে আলোচনা করব। এইভাবেই সুলতানি বংশটা শেষ করব, তারপর মুঘলদের পড়ব, তারপর ইংরেজদের পড়ব। এইভাবেই আমরা ইতিহাসটাকে ধীরে ধীরে কমপ্লিট করে নেব। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আর ভিডিও কেমন লাগছে সেটা জানিও, আর লাইক করো অবশ্যই ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন রাখি।